রোজির যাওয়ার দিকে তাকিয়ে ইরফান কতক্ষণ স্থির হয়ে রইল। চোখে মুগ্ধতার এক অদ্ভুত ঝলক। নিজের অজান্তেই সে এই মেয়েটিকে গভীরভাবে ভালোবাসে ফেলেছে। তবে এই ভালোবাসার বীজ বপন করেছে তার পরিবার। ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে শুনে আসছে, একদিন এই ছোট্ট মেয়েটিই তার বউ হবে। আর সেই কথার প্রভাবে ধীরে ধীরে জন্ম নিল এই অদ্ভুত মাধুর্য। যে ছেলেটি কখনো কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না, সে আজ রোজির দিকে তাকিয়ে নির্ভীকভাবে অপেক্ষা করতে থাকে, রোজিকে নিজের করে নেওয়ার সেই মুহূর্তের অপেক্ষা। তবে এই সম্বন্ধটিতে সবচেয়ে বেশি উৎসাহী ব্যক্তিটি হলেন তানজিলা বেগম। তিনি তার একমাত্র বড় ভাই আর ভাইপোকে ভীষণ ভালোবাসেন। আর কেনই বা বাসবেন না? এমন হীরার টুকরো ছেলে যে কম ঘরে জন্মায়। যেমন মেধাবী, তেমনই ধার্মিক, যেমন বিনয়ী, তেমনই শালীন তার ব্যবহার। একজন বাবা তার মেয়ের জামাই হিসাবে কল্পনা করতে পারেন এমন সব গুণই ইরফানের ব্যক্তিত্বে বিদ্যমান। তাইমির লুৎফর রহমানও এই সম্বন্ধে দ্বিমত করতে পারেননি। যদিও এই বিষয়টি মীর বাড়ির কেউ জানে না, তিনি শুধু বড় দুই ভাই, সাদ্দাত হোসেন ও মোস্তফা হোসেনকে কিছুটা আন্দাজ দিয়ে রেখেছেন। গাড়িতে উঠে রোজি বলল, তাড়াতাড়ি যেতে হবে কেন? বাড়িতে কিছু হয়েছে মাহির ভাই? উদ্ধৃতি চিহ্ন। মাহির গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কেন? তুই কি ইরফানের সাথে যেতে চাইছিস? না না, আমার ওনার সাথে যাওয়ার কোন ইচ্ছে ছিল না। কিন্তু আপনি আজকে হঠাৎ নিতে এলেন, আবার তাড়াহুড়া করছেন, তাই বললাম কিছু হয়েছে নাকি। তুই যখন ইরফানের সাথে যেতে ইচ্ছুক নস, তাহলে আমি আসাতে তোর তো কোন ক্ষতি হওয়ার কথা না। রোজি ব্যস্ত হয়ে মাহিরের কথার জবাবে কিছু বলতে যাবে, তখনই মাহির তাকে আটকে দিয়ে বলল, রোজি, চুপ করে বসে থাক। মাথা ধরেছে আমার। মাহিরের এমন কথায় রোজির একটু মন খারাপ হলো হয়তো। সে থমথমে মুখ নিয়ে চুপচাপ বসে রইল। রাজশাহীর মানুষজন যানজটের সাথে পরিচিত নয় বললেই চলে। এই শহরের রাস্তায় গাড়ি থেমে থাকা মানেই বোঝা যায়, সামনে রেলক্রসিং নেমেছে, কিংবা হঠাৎ কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ বসেছে। শহরের বাতাসে তীব্র হর্নের শব্দে ক্লান্তি জমে না, এখানকার যান চলাচল স্বভাবতই শান্ত। মাহিরদের গাড়ি দাঁড়িয়ে আছে রেলক্রসিংয়ের সাদা কালো ব্যারিকেডের সামনে। চারপাশে আরও কয়েকটি গাড়ি স্তব্ধ হয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। জানালার ফাঁক গলে ভেতরে আসছে দুপুরের গরম হাওয়া। ট্রেনের ঝিকঝিক শব্দ বাতাসে ভাসছে। মাহির তার হাতের বাম দিকে বসে থাকা রোজির মুখের দিকে তাকালো। যে কিনা এখন কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে গতিশীল ট্রেনটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অলিভ কালার হিজাব দিয়ে ঘিরে রাখা দুধে আলতা ছোট্ট মুখখানা লাল গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম হয়ে উঠেছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের কণাগুলো থেকে থেকে চিকচিক করে উঠছে। পটিপাটি করে বাঁধা হিজাবটা সামান্য অগোছালো হয়ে পড়েছে, যার ভিতর থেকে কয়েকটা ছোট ছোট বেবি হেয়ার বের হয়ে কপালে পড়ে আছে। ট্রেনটি সম্পূর্ণরূপে চোখের আড়ালে চলে গেলে রোজি মাহিরের দিকে তাকায়। মাহিরকে নিজের দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে রোজি একটা মিষ্টি হাসি ছুড়ে দিল তার দিকে। মাহির রোজির হাসিমাখা মুখের দিকে তাকিয়ে থেকেই পুনরায় গাড়ি স্টার্ট দিল। এরপর কিছুক্ষণের নীরবতা ভেঙে মাহির বলল, তোর পাখিকে ছেড়ে দিয়েছিস? না, মাহির ভাই। উদ্ধৃতি চিহ্ন। কেন? এখনো সুস্থ হয়নি? এখন ওই পুরোপুরি সুস্থ, কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। তাহলে কি পুষতে চাচ্ছিস? না না, আমি ছেড়ে দেব। পাখি তো খাঁচায় বন্দি করে রাখার জিনিস নয়। ওরা মুক্ত আকাশে উড়ে বেড়াবে। এটাই তো প্রকৃতির আসল সৌন্দর্য। উদ্ধৃতি চিহ্ন। রোজির কথা শুনে মাহিরের ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে উঠল, যা অতি সূক্ষ্ম নজরে না তাকালে বুঝার উপায় নেই। সে বলল, আচ্ছা, আজকে বিকেলে আমরা ওকে মুক্ত আকাশে উড়িয়ে দিব। রোজি খুশিতে গদগদ হয়ে বলে উঠল, ঠিক আছে। ধরনীর বুকে নেমে আসা প্রতিটি বিকেলই ধারণ করে এক মায়াবী আবহ। তবে আজকের বিকেলটা একটু অন্যরকম, একটু বিশেষ। আজকে প্রকৃতিতে যোগ হয়েছে মাহির আর তার রোজের অসাধারণ কিছু মুহূর্ত। আকাশ জুড়ে সোনালি আর কমলা রঙের রংতুলির বিশেষ ছোঁয়া লেগে আছে। গাছের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো এসে পড়েছে মীর মহলের ছাদে, যেন মনে হচ্ছে মাহির আর তার রোজকে বরণ করতে প্রকৃতি রোদের গালিচা বিছিয়ে দিয়েছে। রোজি শেষবারের মতো পাখিটিকে নিজের হাতে খাওয়াচ্ছে। আর মাহির তার পাশে বসে একটা ছোট টবের গোলাপ গাছকে বড় টবে স্থানান্তর করছে, যাতে গাছটি স্বাধীনভাবে ভাবে তার শিকড় চারদিকে ছড়িয়ে দিতে পারে। মাহির বলল, ওর কোন নাম দিসনি? না, মাহির ভাই, ওকে পালবো বলে কোন নাম দিইনি। শুধুমাত্র খাঁচায় বন্দি করে পুষলেই নাম দিতে হয়? ওকে তুই খাঁচা থেকে মুক্ত করে দিলেও নিজের স্থিতিস্পদ থেকে মুক্ত করতে পারবি কখনো? কথাটা বলেই মাহির হাত ধুতে ছাদের অন্য প্রান্তে চলে গেল। রোজি মাহিরের বলা কথাগুলো মস্তিষ্ক দ্বারা অনুধাবন করার চেষ্টা করল। কিছুক্ষণ পর সে কথাগুলোর মূল অর্থ বুঝতে সক্ষম হল।
কিন্তু এই মুহূর্তে তার মাথায় কোন মানানসই নাম আসছে না। যেসব আসছে সবগুলোই আজগুবি। এর মধ্যেই মাহির চলে এলো। রোজি মাহিরকে দেখে বলল, মাহির ভাই, আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি। উদ্ধৃতি চিহ্ন। মাহির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি বুঝেছিস? উদ্ধৃতি চিহ্ন। ওকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সারা জীবন বিশেষভাবে মনে রাখার জন্য একটা নাম দিতে হবে। এমন একটা নাম যেটা তার পরিস্থিতির সাথে মানানসই এবং নামটির সাথে তার পাখা ঝোটকটানোর শব্দ আমার স্মৃতির অন্তঃস্থলে চিরস্থায়ী প্রতিধ্বনি হতে থাকে। উদ্ধৃতি চিহ্ন। মাহির মনোযোগ দিয়ে রোজির এক নিঃশ্বাসে বলে যাওয়া সাহিত্যিক বর্ণনা শুনছিল। এই মেয়ে আজকাল হয়তো বাংলা সাহিত্য একটু বেশিই পড়ছে। তাই তো তার বলা একটা সহজ কথার এত জটিল ব্যাখ্যা ঝেড়ে দিল। রোজি আবার বলল, কিন্তু সমস্যা হলো আমি এইরকম কোন নাম খুঁজে পাচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন। মাহির বলল, একটা সহজ কথাকে এত জটিলভাবে পর্যালোচনা করতে গেলে কাজের জিনিস মাথায় আসবে কিভাবে? আপনিই একটা নাম ঠিক করে দেন, মাহির ভাই। মাহির রোজের হাত থেকে পাখিটিকে নিয়ে ওর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তিমিরিকা, যে গভীর অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে পায়। তিমিরিকা, চমৎকার একটা নাম। ওর সাথে একেবারে মানানসই। আমার খুব পছন্দ হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। মাহির মনে মনে বলল, নামটা এই নির্বোধ পথিকের সাথে মানানসই কিনা জানি না। তবে এটি পথিকের পথপ্রদর্শকের সাথে একেবারে মানানসই। উদ্ধৃতি চিহ্ন। পৃথিবীর এক বন্দি প্রাণ আজ লোহার আঁকড়ে ধরা আধার ভেদ করে রোজি আর মাহিরের হাতের স্পর্শে উড়াল দিল মুক্ত আকাশে। রোজি মুগ্ধ হয়ে স্বাধীন পাখিটির ডানা ঝাপটিয়ে মুক্ত আকাশে উড়ে যাওয়া দেখছে। আর মাহির দেখছে তার বাগানে ফুটন্ত এক স্বাধীনচেতা ও প্রাণোচ্ছল ফুলকে। হঠাৎ মাহিরের ফোনটা বেজে উঠায়, সে একটু সরে গিয়ে তা রিসিভ করল। ওপাশ থেকে, স্যার, ইরফান নামের ছেলেটা ওই কোচিং এর কোন টিচার নয়। বরং আজকে কয়েকজন ছেলেকে ভাড়া করা হয়েছিল মোটিভেশন স্পিচ দেওয়ার জন্য। ছেলেটা তাদেরই মধ্যে একজন। মাহির, ঠিক আছে, নিজেদের দায়িত্ব পালন করবে ভালোভাবে। ফোনের লাইন কেটে মাহির আবার রোজির দিকে তাকালো। কিন্তু এবার তার দৃষ্টিতে ছিল অন্য এক গভীরতা, যা পরিমাপের অতীত, অনুভবের চেয়ে বেশি কিছু। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। শুক্রবার হওয়াতে মীর মহলের সকল পুরুষ আজকে বাড়িতে উপস্থিত আছেন। কারিম, মাহির আর আসিফ সকাল থেকেই ল্যাপটপ, ফোন যে যেটা পেয়েছে সামনে নিয়ে বসে আছে। আর রোজি অস্থির হয়ে ওদের কাছে ঘুরঘুর করছে। দম ফেলার মাঝে বুকের ভিতর এক অদ্ভুত চাপ জমছে ওর। চোখ বারবার ঘড়ির কাঁটায় আবদ্ধ হচ্ছে। প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ, আর প্রতিটি মুহূর্ত এক দীর্ঘ অপেক্ষার ধোঁয়া। এদিকে স্বেচ্ছায় কখনো নামাজ পড়তে না যাওয়া তুবা আজকে ফজর থেকেই জায়নামাজে বসে একনাগারে আল্লাহকে ডেকে চলছে। 2 রাকাত করে নফল নামাজ আর মাঝখানে লম্বা মোনাজাত। তার এখন একটাই মার্জি, ঠেলে মেলে হলেও এসএসসির গণ্ডি যেন পার হয়ে যায়। এতদিন রেজাল্ট নিয়ে কোন চিন্তা না হলেও এখন সময় বাড়ার সাথে সমান তালে তার বুকের ধুকপুকানিও বেড়ে চলেছে। রোজি চিন্তিত চেহারা নিয়ে আসিফের পাশে এসে বসল। আসিফ ওর দিকে তাকালে সে জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করে। কিন্তু মেয়েটার প্রতিটা ভারী নিঃশ্বাসে ভিতরের চরম অস্থিরতা প্রকাশ পাচ্ছে, যা আসিফ ঠিকই অনুভব করতে পারছে। আসিফ এবার বোনকে একটু আশ্বাস দিতে ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার ফুলটা এত অস্থির কেন? রোজি ভাইয়ের আদরে বুকে মাথা এলিয়ে দিয়ে বলল, আমার ভীষণ ভয় লাগছে ভাইয়া। আমার রেজাল্ট যদি না আসে? আমার ফুলের রেজাল্ট না আসলে বাংলাদেশে আর কার রেজাল্ট আসবে শুনি? আমার শুধু মনে হচ্ছে আমি ইনফরমেশন ব্লক পূরণে কোন ভুল করে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। কোন ভুল হয়নি, অতিরিক্ত উত্তেজনার কারণে এমন মনে হচ্ছে। এখন গিয়ে এক নিঃশ্বাসে পুরো এক গ্লাস ঠান্ডা পানি পান করে একটা লম্বা শ্বাস টেনে নিবি। তাহলে দেখবি সব অস্থিরতা কেটে গেছে। উদ্ধৃতি চিহ্ন। রোজি আসিফের কথা মতো ডাইনিং এ বসে ঠান্ডা পানি পান করছিল। এমন সময় রিমু প্রায় দৌড়ে এসে পিছন থেকে ওর গলা জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, রোজি রোজি, ইউ হ্যাভ গট গোল্ডেন প্লাস। রিমুর এহেম কাণ্ডে রোজি বিষম খেতে খেতেও খেল না। সে তাড়াতাড়ি করে মুখের পানিটুকু গলাধকরণ করে নিল। তারপর রিমুর দিকে ফিরে বলল, রেজাল্ট বেরিয়েছে ভাবি? উত্তেজনায় মেয়েটার গলা কাঁপছে। রিমু উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আর তুমি পুরো বাজিমাত করে দিয়েছ। রিমুর কথা শুনে রোজি কতটুকু খুশি হলো তা বোঝা গেল না। সে বলল, মার্কস কত পেয়েছি? উদ্ধৃতি চিহ্ন। তোমার ভাই যোগ করছে। রোজি এবার ড্রয়িং রুমে এলো। ইতিমধ্যে সবাই এখানে উপস্থিত হয়ে গিয়েছে। প্রত্যেকের চোখে মুখে আনন্দ আর উল্লাসের ছোঁয়া লেগে আছে। তানজিলা বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। একটু পর আসিফ খুশিতে লাফিয়ে উঠে বলল, ফুল,
তোর মার্কস এসেছে 1267। উদ্ধৃতি চিহ্ন। আসিফের কথাটি কানে পৌঁছাতেই রোজি এতক্ষণ ধরে আটকে রাখা শ্বাস ছেড়ে দিল। আবেগের বহিঃপ্রকাশ হিসাবে কয়েক ফোঁটা অশ্রু তার কপল বেয়ে গড়িয়ে পড়ল। মীর মহল আজকে আনন্দে মেতে উঠেছে। রোজিকে ঘিরে পরিবারের সবাই মেতে আছে গর্ব আর উচ্ছ্বাসে। সকলকেই চোখ মুখে উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে। মীর সাদ্দাম হোসেন একজন কর্মচারীকে কল করে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ সহ কয়েকটা এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করতে বললেন। রোজি তার পরিশ্রমের সফলতা অর্জন করেছে। মেয়েটা পড়াশোনায় কখনো ফাঁকিবাজি করেনি। একদম শুরু থেকেই গোছালো প্রস্তুতি নিয়ে এসেছে। নিজেকে সবসময় পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখার কারণে বাইরের দুনিয়া সম্পর্কে তার ধারণা খুবই সীমিত। এই মুহূর্তে সকলেই রোজিকে ঘিরে বসে ওর সকল আবদার শুনছে। কার কাছ থেকে সে কি চায় তা এক এক করে জিজ্ঞেস করছে। সবার এত এত আনন্দের মাঝে রোজির চোখ দুটো মাহিরেই আবদ্ধ, যে এখন সোফার এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। তার ভাবভঙ্গি দেখে বুঝার উপায় নেই যে সে খুশি নাকি বেজার। রোজিকে একবারের জন্য অভিনন্দনও জানায়নি সে। সবাই রোজিকে নিয়ে এতটাই মেতে উঠেছে যে বাড়িতে রোজি ছাড়াও আরও একজন পরীক্ষার্থী আছে তা সবাই প্রায় বলেই বসেছে। এই পর্যায়ে মীর সাদ্দাত হোসেন বলে উঠলেন, তুবা কোথায়? আসিফ, ওর রেজাল্ট আসেনি? আসিফ বলল, ওর রেজাল্ট এখনো দেখা যাচ্ছে না বড় আব্বু। সফটওয়্যারের সমস্যা হয়তো। সাদ্দাত হোসেন বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু আমার মেয়েটা কোথায়? শাহিদা, তুবাকে ডাকো তো। শাহিদা বেগম বললেন, তোমার মেয়ে ফজর থেকে আল্লাহ খাস বান্দি হয়ে গিয়েছে। জায়নামাজে সিজদায় পড়ে আছে। ওকে এখানে আসতে বলো। বলবে আমি ডেকেছি। আসিফ চট করে বসা থেকে উঠে গিয়ে বলল, বড় আব্বু আমি গিয়ে ডেকে আনছি। আসিফ তুবাকে ডাকতে ওর ঘরে গেল। আসিফকে আসতে দেখে তুবার ভয় আরো বেড়ে গেল। সে অস্থির হয়ে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, রেজাল্ট কি বেরিয়ে গেছে? উদ্ধৃতি চিহ্ন। কুল ম্যাডাম, কুল। এত প্যানিক হবার কিছু নেই। আপনারটা এখনো বেরোয়নি, তবে খুব শিগগিরই বের হয়ে যাবে। নিজের অকৃতকার্য রেজাল্ট দেখার জন্য প্রস্তুত হয়ে নিন। এভাবে বলছিস কেন? তুই দেখে নিস আমি ফেল করব না। তুবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে ভাব। তা দেখে আসিফ বলল, আরে বোন আমার এখনই কেঁদে ভাসালে হবে? চোখের পানিগুলো জমা করে রাখো। একটু পরেই তো প্রচুর কাঁদতে হবে। আমাদের পরিবারে কেউ কোনোদিন ফেল করনি। তুই প্রথম, তাহলে ভাব বড় আব্বু তোর কি অবস্থা করবে? মাহির ভাইয়ের কথা আর নাই বা বলি। এদিকে আমি তো ভাবছি তোর মতো ফেলটুসকে বিয়ে করবে কে? মেয়েটা এমনিতেই প্রচুর ভয় পেয়েছিল। সে নিজেও নিশ্চিত নয়, পাস আসবে কিনা। সবগুলো পরীক্ষা মোটামুটি ভালো দিলেও গণিত পরীক্ষা নিয়ে সে খুবই আতঙ্কে আছে। তার ওপর আসিফের এইভাবে ভয় দেখানো তার আতঙ্কের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল। আসিফ তার দুর্বল জায়গায় আঘাত করেছে। তুবা সাজ্জাদ হোসেন আর মাহিরকে ভীষণ ভয় পায়। এ পর্যায়ে হাস্যোজ্জ্বল মেয়েটার ভিতরে আটকে থাকা ভয় চোখের অশ্রুর সাথে দলা বেঁধে বেরিয়ে এলো। সে ঢু করে কেঁদে উঠল। আসিফ এতক্ষণ তুবাকে জ্বালানোর মুডে থাকলেও এখন ওকে এভাবে কাঁদতে দেখে আসিফ ব্যস্ত হয়ে তুবার একদম কাছে এসে ওর গাল দুটো আলতো করে ধরে বলল, আরে পাগলি কাঁদছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম। তুই পাশ করে যাবি, কেউ কিচ্ছু বলবে না তোকে। আর ফেল আসলেও কোন সমস্যা নেই। তুই ফেল করলেও আমি তোকে বিয়ে করব। কিন্তু আসিফের কথাগুলো তুবার বোধগম্য হলো না। তার মস্তিষ্ক এখন অচল। সময়ের সাথে কান্না বাড়ছে বইকি কমছে না। আসিফ এবার তুবাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুবা, প্লিজ জান, এভাবে কান্না করিস না। তোর চোখের পানি আমার সহ্য হয় না। উদ্ধৃতি চিহ্ন। এই পর্যায়ে তুবা হেঁচকি তুলতে তুলতে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলতে লাগল, আসিফ আমার দম বন্ধ হয়ে আসছে। আসলে তুবার প্রচণ্ড ভয় পাওয়া এবং দুশ্চিন্তার কারণে ওর হৃৎপিণ্ড দ্রুত গতিতে পাম্প করছিল। অর্থাৎ ইতিমধ্যেই তার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল, তার ওপর এখন আবার কান্না করার ফলে ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে। যার ফলে ওর শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে। কঠিন সত্তার অধিকারিণী তুবার ভাঙা কণ্ঠে এমন কথা শুনে মুহূর্তেই আসিফের পুরো দুনিয়া থমকে গেল। সে তাড়াতাড়ি করে তুবাকে পাজাকোলে তুলে সোজা নিচে নেমে আসে। আসিফের কোলে নিস্তেজ তুবাকে দেখে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ল। শাহিদা বেগম ছুটে এলেন মেয়ের কাছে। তুবা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আম্মু আমাকে হাসপাতালে নিয়ে চলো। তুবার অবস্থা দেখে সকলেই অস্থির হয়ে ডাক্তারের কাছে নিতে ধরলে মাহির তুবাকে আসিফের কোল থেকে নিজের কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে গেল। তা দেখে সাদ্দাত হোসেন রাগী গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? দেখছ না ওই অসুস্থ? উদ্ধৃতি চিহ্ন। বাবার কথা গ্রাহ্য করল না মাহির।
সে নিজের মতো তুবাকে নিয়ে সোফায় বসে ল্যাপটপটা ওর সামনে ধরে বলল, দেখ। ল্যাপটপ স্ক্রিনে তাকাতেই হিজিবিজি অনেকগুলো লেখার মধ্যে জিপিএ 3.25 লেখাটি তুবার ঝাপসা দৃষ্টিতে ধরা দিল। সে দুচোখের পানি মুছে চোখ পরিষ্কার করে আবার লেখাটি দেখে নিল। মাহির এবার বলল, উঠো, এখন হাসপাতালে যাবি। তুবা মাহিরের শার্টের কলার চেপে ধরে মাথাটা আরেকটু ল্যাপটপের কাছে নিয়ে গিয়ে স্ক্রিনে ভেসে থাকা নাম আর রোল রেজিস্ট্রেশন নাম্বারে চোখ বুলিয়ে নিল। না, সব ঠিকঠাকই আছে। তুবা এবার চোখ ফিরিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই পাশ করেছি ভাইয়া। কণ্ঠে তার আনন্দের সুর, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরছে। মাহিরকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে আমান উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, হ্যাঁ তুবা আপু, তুমি পাশের থেকেও বেশি নাম্বার পেয়ে পাস করেছ। মাহির তুবার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, এখন আর খারাপ লাগছে? মাহিরের কথা শুনে সাদ্দাত হোসেন বলে উঠলেন, খারাপ লাগছে মানে কি? আমার মেয়েকে এখনই হাসপাতালে নিয়ে চলো। তুবা মাহিরের গলা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আব্বু, হাসপাতালে যাব না। এখন ভালো লাগছে। কেউ আর তুবাকে হাসপাতালে নিতে জোর করল না। লুৎফর রহমান তাদের পারিবারিক ডাক্তারকে ফোন করে আসতে বললেন। তুবা মাহিরের বুকে মাথা রেখে ওর গায়ের উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে চুপ করে বসে আছে। ওর চোখ দুটো এখনো ভেজা। অনেকক্ষণ যাবৎ কান্নার কারণে এখনো মাঝে মাঝে হেঁচকি উঠছে। মাহির বোনকে শান্ত করতে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখে ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। শাহিদা বেগম গ্লাসে করে পানি নিয়ে এসে ছেলে মেয়ের পাশে বসলেন। এদিকে রোজি কিছুটা দূরে দাঁড়িয়ে একদৃষ্টিতে তুবা আর মাহিরের দিকে তাকিয়ে আছে। চোখে কোনো রাগ নেই, নেই কোনো ঝাঁজ। কিন্তু একটা চাপা কিছু, হয়তো অভিমান, হয়তো ঈর্ষা তার দৃষ্টিতে স্পষ্ট। রোজির বুকের গভীরে একটা চাপা দীর্ঘশ্বাস ঘুরপাক খায়। তুবার মতো ওই প্রশস্ত বুকে সেও একটু জায়গা চায়। তার জীবনের সকল সুখ দুঃখ সে মাহিরের বুকে মাথা রেখে অনুভব করতে চায়। কিন্তু মাহির তাকে কখনো কাছে টেনে নেয় তো কখনো একেবারে এড়িয়ে চলে। এই যেমন আজকে রোজির এত বড় সাফল্যেও ওর মাহি ভাই ওর দিকে একবারও তাকালো না অবধি। রোজির সকল অভিযোগ ও অভিমান মনের মধ্যেই চেপে রইল। কাছে এসে বলার সাহস হলো না তার। আপনার বুকে আমিও তো একটুখানি জায়গা চাই, মাহি ভাই। বিকেলের দিকে খবর এলো রোজির রেজাল্ট রাজশাহী বিভাগে 3য় স্থান দখল করেছে। এতে করে সবার আনন্দের মাত্রা আরও বেড়ে গেল। এদিকে তুবার ফলাফলেও সকলে বেশ খুশি। কেননা ওর ক্ষেত্রে প্রত্যাশাটাও এমনই ছিল। তুবা ছোটকাল থেকেই পড়ালেখায় বেশ অমনোযোগী। সে পড়ালেখার চেয়ে সাজগোজ, আড্ডা, ঘুরে বেড়ানো এগুলো বেশি পছন্দ করে। তবে এতে কারও কোন অভিযোগ নেই। কেউ রোজি আর তুবার ভালোবাসায় মধ্যে কোন প্রকার পার্থক্য রাখে না। বাড়ির সব সন্তানই তো আর একরকম হবে না। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করাটা মানুষের আরেক অন্যতম বৈশিষ্ট্য। ইতিমধ্যেই নানান প্রকার উপহারে রোজি আর তুবার ঝুড়ি ভরে উঠেছে। বাড়ির প্রত্যেকেই কিছু না কিছু উপহার তুলে দিচ্ছে তাদের হাতে। যেমন কারিম ওদের জন্য 2টো ল্যাপটপ এনেছে। ছকিনা বিবি 2টো স্বর্ণের চেইন বানাতে দিয়েছেন। এই রকম একেকজন একেকটা উপহার নিয়ে হাজির হচ্ছেন। এমনকি ছোট্ট আমানও সবার দেখাদেখি 2টো পেন্সিল বক্স সুন্দর করে গিফট পেপারে মুড়ে এনেছে। তবে আসিফ রোজিকে উপহার স্বরূপ কয়েকটা দামি বই দিলেও তুবাকে সে কিচ্ছু দেয়নি। এই নিয়ে তুবার বেশ চটে আছে আসিফের উপর। সেদিন আর মাহিরের দেখা পেল না রোজি। পরের দিন দুপুরে মাহির বাড়িতে ফিরে রোজির মামা মামি আর ইরফানকে ডাইনিং টেবিলে দেখে ওর ফুরফুরে মনটা অন্ধকারে ছেয়ে গেল। সেই অন্ধকার ক্রোধে রূপ নিল যখন দেখল রোজি ইরফানের বিপরীত দিকে মুখোমুখি চেয়ারে বসে আছে। মাহির চোয়াল শক্ত করে উপরে উঠে যাচ্ছিল। কিন্তু কিছু একটা মনে করে সিঁড়ির কাছ থেকে ঘুরে এসে শহীদা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা আমার ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি খেতে দাও। শাহিদা বেগম বললেন, দিচ্ছি বাবা। তুই ফ্রেশ হয়ে আয়। উদ্ধৃতি চিহ্ন। মাহির শুনল না মায়ের কথা। সে রোজির কাছে এসে বলল, উঠো। রোজি কেবল একবার খাবার মুখে নিয়েছে। এর মধ্যেই মাহিরের এমন কথা শুনে ওর দিকে অবাক মাহিরের চোখে তাকিয়ে বলল, খাবো না? মাহির একটা ফাঁকা চেয়ার দেখিয়ে দিয়ে বলল, ওখানে গিয়ে বসো। অগত্যা রোজি খাবারের প্লেটটা নিয়ে ফাঁকা চেয়ারটিতে বসল। আর মাহির ইরফানের মুখোমুখি রোজির চেয়ারে বসে পড়ল। মাহিরকে বসতে দেখে শাহিদা বেগম বললেন, একি বাবা, হাতমুখগুলো ধুয়ে এসে বসলি না? উদ্ধৃতি চিহ্ন। মাহির বলল, দরকার নেই মা, খাবার দাও। এদিকে মাহিরের এমন উদ্ভট সব আচরণে সাদ্দাত হোসেন চরম বিরক্ত হয়ে উঠলেন। মেহমান উপস্থিত থাকায় কিছু বলতেও পারছেন না। শুধু রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। খাওয়ার এক পর্যায়ে ইরফান রোজিকে জিজ্ঞেস করল, রোজি তুমি অ্যাডমিশনের জন্য কিসের প্রিপারেশন নিতে চাও? কিছু ভেবেছ? রোজি বলল,
হ্যাঁ ইরফান ভাই, মেডিকেলেই প্রথমে চেষ্টা করব। উদ্ধৃতি চিহ্ন। খুব ভালো, এখন থেকেই প্রিপারেশন নিলে ভালো হয়। এজন্য তুমি শুক্রবারে রেটিনার এক্সট্রা ক্লাসে ভর্তি হতে পারো। ওদের কথার মাঝখানে মাহির থমথমে গলায় বলে উঠল, মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়তে হয়, শুধু কোচিংয়ে ভর্তি হলেই হয় না। তারপর রোজির এই দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, রোজি চুপচাপ তাড়াতাড়ি খাওয়া শেষ করে গিয়ে পড়তে বসো। রোজির মামা বললেন, তোমার ইরফান ভাইও তো মেডিকেলের স্টুডেন্ট, কোন সাহায্য লাগলে ভাইকে জানাবে। কেমন মা? রোজি আস্তে করে শুধু বলল, ঠিক আছে মামা। দুপুরের পরপরই চলে গেলেন রোজির মামা মামিরা। যাওয়ার সময় ইরফানের দুচোখ শুরু রোজিকেই খুঁজছিল, কিন্তু তার চোখ দুটো শান্ত করতে এক পলক রোজির দেখা পাওয়া গেল না। ওই যে খাওয়ার পর নিজের রুমে ঢুকেছে আর একটি বারের জন্যও বের হয়নি মেয়েটা। আর হবেই বাকি করে। মাহির হুট করে এসেই কয়েকটা কঠিন ম্যাথ সলভ করতে দিয়ে গেছে তাকে। আর সে তখন থেকে মাথার সবগুলো মগজ ঢেলে এগুলো মিলাতেই ব্যস্ত। শেষ বিকেলের স্নান আলোয় আয়নার সামনে মলিন মুখে দাঁড়িয়ে বেবি পিঙ্ক কালারের হিজাবটি মাথায় জড়িয়ে তা পিন দিয়ে আটকে নিচ্ছে রোজি। এই তো কিছুক্ষণ আগেই মাহির ওর ঘরে এসে ওকে রেডি হয়ে থাকতে বলল। তারপর রোজির কিছু বলার আগেই আবার বেরিয়ে গেল। আর এটিই রোজির মন খারাপের কারণ। কালকে থেকে মাহির ভালোভাবে ওর সাথে একটাও কথা বলেনি, অথচ একটার পর একটা আদেশ করেই যাচ্ছে। সন্ধ্যার দিকে মাহির তুবা, রোজি আর আসিফকে নিয়ে মালোপাড়ার একটা রেস্টুরেন্টে এলো, যেখানে আগে থেকেই ওর বন্ধু মহল উপস্থিত ছিল। রোজির ধামাকা রেজাল্টের জন্য ওরা মাহিরের কাছে ট্রিট চেয়েছিল। এদিকে কাল থেকে চরম ব্যস্ততার কারণে রোজি আর তুবাকেও তেমন একটা সময় দিতে পারিনি সে। তাই সময় বের করে সবাইকে নিয়ে আজকে এখানে আসেছে। মাহির মুক্তাদিরের 5 মাসের প্রেগন্যান্ট ওয়াইফ শাম্মীকে আনতে বলেছিল, সেও এসেছে। শুধু পারভেজই আসতে পারেনি, ওই এখনো ভালোভাবে হাঁটতে পারে না। রেস্টুরেন্টে পৌঁছানো মাত্রই সবাই তুবা আর রোজিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা গিফট দিতে লাগল। মুহূর্তেই ওদের হাত গিফট বক্সে ভরে উঠল। পিউ ঠাট্টা করে বলল, কি ব্যাপার মাহির বাবু, আপনার চুইংগাম আসপিয়াকে যে দেখছি না। পিউর কথা শুনে মীরা চোখ দিয়ে ইশারা করে এই বিষয়ে কথা না বলতে বলল। পিউ মীরার ইশারা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে ফেলল। মুক্তাদির বলল, রোজি তোমার ইচ্ছে কি, মানে ভবিষ্যতে কি হতে চাও? রোজি একটু হেসে জবাব দিল, ডাক্তার হতে চাই। সাজু বলল, খুব ভালো, তাহলে আমরা তোমাকে ইঞ্জিনিয়ার ছেলে দেখে বিয়ে দিব। ডাক্তার ইঞ্জিনিয়ারের এর পারফেক্ট জুটি। কি বলিস মাহির? কথাটি বলেই সাজু মাহিরের দিকে তাকালো, কিন্তু মাহিরের কোন ভাবমূর্তি লক্ষ্য করা গেল না। উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে সাজু এবার একটু বিরক্তির স্বরে বলল, না থাক, আমরা তোমাকে একটা প্রফেসর ছেলের সাথেই বিয়ে দিব। আফটার ওয়াল প্রফেসরদের হাতে অনেক সময়, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবে ভালোভাবে। সাজুর এমন কথা শুনে পিউ ওকে ধমকিয়ে থেমে দিল। কিন্তু সাজুর এমন কথায় রোজির যতটুকু লজ্জা পাবার কথা ছিল, দেখে মনে হচ্ছে সে তার থেকে একটু কমই লজ্জা পেল। তার সরল সত্তার মধ্যে তো এসব বিষয়ে কোন ফিলিংসই নেই। কিছুক্ষণ আড্ডা আর খাওয়া দাওয়া শেষে মাহির সবাইকে নিয়ে একটা গোল্ড জুয়েলারি শপে এলো। উদ্দেশ্য রোজি আর তুবাকে কিছু কিনে দেওয়া। মাহির কখনোই ওদেরকে দামি কিছু দেওয়ার সুযোগ পায়নি, পাবেই বাকি করে। একটু বড় হতে না হতেই তো তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। তারপর থেকে পরিবারের কারোই বিশেষ কোন দিনের সঙ্গী হতে পারিনি সে। তাই এই সুযোগেই ওদেরকে একটু দামি কিছু দিতে চাচ্ছে মাহির। মাহির তুবা আর রোজিকে ইচ্ছা মতো কিছু পছন্দ করতে বললে তুবা চকচক করতে থাকা শোকেজের এদিক ওদিক ঘুরে ঘুরে জুয়েলারি দেখতে লাগলো। সে যেই জুয়েলারি দেখছে তারই মোহে পড়ে যাচ্ছে। কিন্তু রোজি এক পাশে চুপচাপ দাঁড়িয়ে, কাচের প্রতিফলনের মুখটা আরো নিষ্প্রভ লাগছে। তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। সে তো মাহিরের কাছ থেকে কোন দামি উপহার চায়নি, সে শুধু চেয়েছে তার মাহি ভাইয়ের একটুখানি অ্যাটেনশন। অথচ মাহির তাকে নিঃশব্দে এড়িয়ে চলছে। রোজিকে দাঁড়িয়ে থাকতে দেখে পিউ বলল, রোজি, তুমি দাঁড়িয়ে আছো কেন আপু? ঘুরে দেখো, কিছু পছন্দ হয় কিনা। পিউর কথায় রোজি স্নান হেসে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। মীরা একটা হালকা ডিজাইনের নেকলেস সেট এগিয়ে দিয়ে বলল, রোজি, দেখো তো এটা পছন্দ হয় কিনা। রোজি নেকলেসের সেটটি ভালো করে না দেখেই বলল, হ্যাঁ আপু, পছন্দ হয়েছে। মীরার হাতে সেটটা দেখে তুবারও খুব পছন্দ হয়। সে বলে, এটা আমারও অনেক পছন্দ হয়েছে, আমিও এই রকম একটা নেকলেস সেট নিব। মাহির সেখানকার সেলসম্যানকে এই একই ডিজাইনের 2টা নেকলেস সেট দিতে বললে তিনি জানান এই ডিজাইনের একটাই সেট রয়েছে। তা শুনে তুবা মন খারাপ করে বলল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। রোজি বলল, এটা তুমিই নাও তুবা।
আমার লাগবে না, তাছাড়া আমার তেমন পছন্দও হয়নি। উদ্ধৃতি চিহ্ন। মাহির তুবার জন্য সেটটা প্যাক করে দিতে বলে পাশে ডিসপ্লে করে রাখা একটা ব্রেসলেট উঠে নিয়ে রোজির ডান হাতে পরিয়ে দিল। রোজির ফর্সা হাতে স্থান পেয়ে গোল্ডেন ব্রেসলেটটির সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পেল বলে মনে হচ্ছে। মাহির ওর হাতটা নিজের হাতে রেখেই বলল, পছন্দ হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। রোজি উপর নিচ মাথা নাড়িয়ে বুঝালো পছন্দ হয়েছে। সেলসম্যান ব্রেসলেটির সাথে ম্যাচিং করে একটা রিং এগিয়ে দিয়ে বললেন, স্যার, এটা পরলে আরও ভালো লাগবে। মাহির সেলসম্যানের হাত থেকে রিংটা নিয়ে কোনো কিছু না ভেবেই রোজির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। পরানো শেষ হতেই হাততালির শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। তালির শব্দ পেয়ে মাহির আর রোজি দুজনই তাদের পাশে দাঁড়িয়ে থাকা মীরাদের দিকে তাকায়, যারা এখন তাদের দিকে তাকিয়েই মুচকি মুচকি হাসছে আর হাততালি দিচ্ছে। মাহির এইসবের কারণ ভালোভাবে বুঝে ওঠার আগেই সাজু ওর কানের কাছে এসে বলল, ভাই, এনগেজমেন্টটা এখনই সারতে চাস তা বললেই হতো। আমরা অনেক ধুমধাম করে সব ব্যবস্থা করতাম। এভাবে জুয়েলারি শপে দাঁড়িয়ে করার কোন মানে হয়? সাজুর কথা শুনে মাহির রোজির হাতের দিকে তাকালো। এই হাত মাহিরের জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি কিছু। আজ থেকে 16 বছর আগে, এক গধূলি বিকেলে এই হাতেরই ছোট্ট ছোট্ট কোমল 5টি আঙুল মাহিরের শাহাদাত আঙুলটি খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল। আর প্রবেশ করেছিল 11 বছর বয়সী দুরন্তর মাহিরের শৈশবে। তারপর একে একে পেরিয়ে গেল মাহিরের শৈশব কৈশোর, কিন্তু মাহির আজও তার হাত থেকে এই আঙুলগুলো ছুটাতে পারল না। এই তো কিছুক্ষণ আগে সে নিজ হাতে সেই হাতটিই সাজিয়ে তুলেছে। তারই দেওয়া রিংটি অনামিকা আঙ্গুলটিতে জ্বলজ্বল করছে। হঠাৎ করেই কিশোরী হাতটা পরিপূর্ণ যুবতীর হাতে রূপ নিয়েছে। কিন্তু মাহির তো এত কিছু ভেবে পড়ায়নি। সাধারণত মেয়েদের অনামিকা আঙ্গুলে রিং বেশি মানায়, তাই মাহির বেখেয়ালে সেখানেই পরিয়ে দিয়েছে। তার ভাবনায় এতটা গভীরতা আসেনি। তবুও এই মুহূর্তে মনে হচ্ছে, অজান্তেই তারা এক অদৃশ্য সীমারেখা অতিক্রম করে ফেলেছে। পিউ বলল, রোজি, এই রিংটা কখনো খুলবে না, কেমন? তোমার হাতে বেশ মানিয়েছে। রোজি সরলভাবে মাথা নড়িয়ে সম্মতি দিল, ঠিক আছে আপু। অবুঝ রোজি জানেও না, এই আংটিটা শুধুই একটা অলংকার নয়, এটি মনের গভীরে খোদাই হয়ে যাওয়া একটি অলিখিত প্রতিশ্রুতি। তবে এই বিষয়টা আপাতত মাহির আর তার কাছের বন্ধুমহলের মাঝেই সীমাবদ্ধ রইল। মাহিরের বোকা রোজ তো বুঝতেই পারেনি, নিজের হাতকে মাহিরের নামে সাজিয়ে সে নিজের একটি অংশ তাকে দিয়েই দিয়েছে। এছাড়া তখন তুবা আর আসিফও সেখানে ছিল না। তুবা নিজের মতো করে শপের অন্য পাশে চলে গিয়েছে। আর তার পিছু নিয়েছে আসিফ। তুবা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটা ডিসপ্লে শেলফের সামনে। সেখানে রাখা চিকন চিকন কিছু হিপ চেইন, ওর চোখ আটকে গেল সেগুলোতেই। ছবিতে অনেকবার দেখেছে, মেয়েরা খালি কোমরে এসব পরে। কি সুন্দর লাগে দেখতে। কোমরের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। অবচেতনে এক ঝলক তাকালো নিজের কোমরের দিকে। তার কোমর তো চিকন, একদম ছবিতে দেখা সেই মেয়েগুলোর মতোই। তারপর হিপ চেইনগুলোর দিকে তাকিয়ে কিশোরী মন ভাবে তার খালি কোমরে পড়লে কেমন লাগবে। নিশ্চয় খুব সুন্দর আর আবেদনময়ী। ভাবতেই তুবার ফর্সা গাল দুটো লজ্জায় একটু লাল হয়ে উঠল। তার খুব ইচ্ছে করছে এখান থেকে একটা নিয়ে যেতে। কিন্তু নিবে কিভাবে? মাহির ভাইয়াকে বলবে? ইস, সে লজ্জায় মাহিরকে এই কথা বলতে পারবে না। ভাইয়া কি ভাববে? তুবার আজগুবি সব ভাবনার মধ্যেই একটু পিছিয়ে থাকা আসিফও এসে দাঁড়ালো তার পাশে। সে তুবার চোখে স্পষ্ট দেখতে পারছে, এই মুহূর্তে সেখানে ঠিক কি রঙের ইচ্ছে খেলে যাচ্ছে। মাহির রিমুর জন্য এক জোড়া ইয়ার রিং নিয়ে নিল। বাড়িতে তো মাত্র 3টিই মেয়ে। সবার মতো মাহিরও তুবা রেজির সাথে রিমুকে আলাদা করে দেখে না। মেয়েটা মাহিরের থেকে 2-3 বছরের ছোটই হবে। যদিও সম্পর্কে রিমু মাহিরের বড় ভাইয়ের বউ, কিন্তু মাহির তাকে ছোট বোনের মতো স্নেহের চোখেই দেখে। মুক্তাদির বলল, মাহির, তোর জন্যেও একটা রিং কিনে নে। মুক্তাদিরের সাথে তাল মিলিয়ে মীরাও বলল, হ্যাঁ মাহির, তুইও ম্যাচিং করে একটা আঙ্গুলে দিয়ে রাখো। ভালো লাগবে দেখতে। মাহির ভ্রু কুচকে বলল, ওসব মেয়েদের হাতেই মানায়, ছেলেদের নয়। সাজু চোখ মুখ কুচকে বিড়বিড় করল, ইস, আজ তোর পেয়ারের রোজ যদি নিজের হাতে পরিয়ে দিত তাহলে দেখতাম পরতি নাকি পরতি না। তখন তো এই অলংকারী জিন্দেগিভর হাতে নিয়ে ঘুরতি শালা। আমরা কিছু বুঝি না বুঝি। উদ্ধৃতি চিহ্ন। বাড়িতে পৌঁছাতেই তুবা নেকলেস আর তার সেটের ইয়ার রিং পরে সবাইকে দেখাতে লাগল। তারপর রিমুর জন্য আনা রিংগুলো রিমুর কানেও পরিয়ে দিল। রোজি ড্রেস চেঞ্জ করে নিচে নামলে শাহিদা বেগম বললেন, আমাদের রোজি কি নিয়েছে দেখি। রোজি এক গাল হেসে ওর ডান হাত উঁচিয়ে ধরল। ঘরের কৃত্রিম আলোতে তার ফর্সা হতে সোনালি রঙের ব্রেসলেট আর ফিঙ্গার রিংটি চকচক করে উঠল। শাহিদা বেগম রোজির হাতটা ধরে অলংকারগুলোতে হাত বুলাতে বুলাতে বললেন, মাশাল্লাহ।
কি সুন্দর মানিয়েছে। তারপর রোজির হাতটি মুখের কাছে সযত্নে সেখানে ঠোঁট ছুঁয়ে দিলেন। রোজির অনামিকা আঙ্গুলে রিং দেখে তানজিলা বেগম বললেন, রোজি রিংটা খুলে অন্য একটা আঙ্গুলে পরে নাও। রোজি মায়ের কথা বুঝতে না পেরে উল্টো প্রশ্ন করল, কেন আম্মু? এখানে কি সমস্যা? এত প্রশ্ন না করে যা বলছি তাই করো। অগত্যা রোজি রিংটা খুলে অন্য আঙ্গুলে পরার চেষ্টা করতে লাগল। কিন্তু অন্য কোন আঙ্গুলেই তেমন ফিট হচ্ছিল না। যা দেখে পাশ থেকে উর্মিলা খাতুন বলে উঠলেন, থাক না তানজিলা। অনামিকা আঙ্গুলে কত সুন্দর মানিয়েছে রিংটা। মেয়েটা এখনো অনেক ছোট। বড় ভাই শখ করে দিয়েছে, ওখানেই পড়ুক। রোজি তুই আগের আঙ্গুলেই পর মা। তানজিলা বেগম বড় জায়ের উপর আর না করতে পারলেন না। বাহির থেকে ফিরে আসার পর বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, 2-3 ঘন্টা তো হবেই। তবুও মেসির দেখা নেই। রোজির চোখে মুখে একটা অস্বস্তি জমে উঠছে ধীরে ধীরে। মেসি কখনোই এতক্ষণ রোজির চোখের আড়ালে থাকে না। ছোট্ট সেই প্রাণটার দৌড় রোজি আর মাহির পর্যন্তই। তাছাড়া মাহিরের কাছে গেলেও ঘন্টায় অন্তত একবার রোজির সামনে এসে হাজির না হলে যেন ওর চলে না। পড়তে বসেছে রোজি, কিন্তু পড়ায় পর্যাপ্ত মন দিতে পারছে না কিছুতেই। পড়ার সময় কি সুন্দর টেবিলের এক কোণে চুপচাপ বসে থেকে রোজির একাকিত্ব দূর করে মেসিটা। ওই এখন শুধু একটা পোষা বিড়াল নয়, বরং রোজির অভ্যাসে পরিণত হয়ে উঠেছে, একটা নরম তপ্ত অভ্যাস। সারা বাড়িতে মেসিকে খোঁজা শেষ রোজির। এখন শুধু মাহিরের ঘর দেখা বাকি। মাহিরের ঘরের সামনে ধীরে ধীরে এগিয়ে গেল রোজি। ঘরের দরজাটা হালকা ঠেলতেই সেটা অল্প ফাঁক হয়ে গেল। সেই ফাঁক গলিয়ে চোখ রাখল ভেতরে। ঘরে একটা মৃদু আলো জ্বলছে। কিন্তু সামনে যতটুকু দেখা যায়, তাতে মাহির কিংবা মেসির কারে দেখা মিলল না। ঘরের ভিতরের কোণাগুলো এখনো আড়ালে। রোজি দরজাটা আরেকটু ফাঁক করতে যাবে, ঠিক তখনই ভিতর থেকে মাহিরের নরম অথচ সামান্য খোঁচাধরা স্বর ভেসে এলো। চোরের মতো উকি না মেরে ভিতরে আয়। অস্বস্তিতে রোজির মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে ওঠে। সে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। মাহির ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে, আর তার কোলে চুপ করে বসে আছে মেসি। রোজিকে দেখামাত্র সে এক দৌড়ে রোজির পায়ের কাছে চলে এলো। রোজিও হাঁটু গেড়ে বসে মেসিকে কোলে তুলে নিল। তখনও মাহির একধ্যানে ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের মতো কাজ করেই যাচ্ছে। রোজি সেদিকে একবার তাকিয়ে একটা অভিমান মেশা দীর্ঘশ্বাস ফেলে মেসিকে নিয়ে চলে যেতে লাগলে পিছন থেকে মাহির বলে উঠল, এখানে এসে বসো। মাহিরের আদেশ পেয়ে রোজি পিছনে ফিরে মাহিরের দিকে তাকিয়ে বলল, কোথায় বসবো? না মানে আপনার পাশে। মাহির কোন জবাব না দিয়ে এবার চোখ তুলে রোজির দিকে তাকালো। একেবারে স্বাভাবিক সেই দৃষ্টি। এতেই রোজি বুঝল সে ভুল প্রশ্ন করে ফেলেছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ মাহিরের পাশে বসে পড়ল রোজি। পুনরায় মাহিরের দৃষ্টি ও মনোযোগ দুটোই ল্যাপটপের স্ক্রিনে আবদ্ধ হল। একজন প্রফেশনাল বিজনেসম্যানের মতো মন দিয়ে কাজ করছে মাহির। আর তার পাশে একটা প্রাণকে কোলে নিয়ে বসে আছে তার প্রিয় মানুষ, তার রোজ। এভাবে পার হয়ে গেল প্রায় আধা ঘন্টা। এর মধ্যে মাহির একবারও চোখ তুলে রোজির দিকে তাকায়নি, আর না একবার মুখ দিয়ে কোন শব্দ বের করেছে। মাঝে মাঝে রোজি দুই একটা কিছু জিজ্ঞেস করলে তার উত্তরও মেলেনি। এবার রোজির বিরক্তির সীমা অতিক্রম হওয়ার পথে। যদি কিছু বলারই না থাকে তাহলে তাকে এভাবে বসে রাখার কোন মানে হয়? কাজ সম্পূর্ণ শেষ হলে স্লাইড ওপেন রেখেই মাহির ডান দিকে তাকালো। এক ধরনের নিশ্চুপ উপস্থিতি নিয়ে রোজি সেখানেই বসে আছে। অথচ মাহিরের চোখ সরাসরি ওর মুখে না গিয়ে আটকে গেল ওর হাতে, যার প্রতিটি আঙ্গুল মেসির উষ্ণ লোমের ভাঁজে বিলি কেটে দিতে ব্যস্ত। হুট করেই অতি পরিচিত হাতখানা মাহিরের কাছে একটু অন্যরকম লাগছে, যা তার হৃদয়কে তৃপ্ত করে তুলছে। মাহিরের দৃষ্টি রোজির হাত থেকে ধীরে ধীরে ওর মুখে চলে গেল, যার চোখ দুটো সামনে থাকা মাহিরের ল্যাপটপ স্ক্রিনে আবদ্ধ। স্ক্রিনের আলো এসে চোখের মণিতে প্রতিফলিত হয়ে জ্যোতির আভা ছড়িয়ে দিচ্ছে। থেকে থেকে চোখ দুটো জ্বলজ্বল করে উঠছে। স্ক্রিনের স্লাইডে ভেসে থাকা লেখাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে মেয়েটা। কিন্তু জটিল শব্দগুলো মস্তিষ্কে বোধগম্য না হওয়ায় মুখ জুড়ে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ভ্রু কুঁচকে গেছে, কপালে চামড়া মাঝখানে জড়ো হয়ে আছে বিরক্তিতে। ঠোঁট দুটো পাউট করে আছে, যার ফলে লাল লাল গাল দুটো স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ফোলা ফোলা লাগছে। যা দেখে মাহির আর লোভ সামলাতে পারল না। সে রোজির গাল দুটো একটু জোর দিয়েই টেনে দিল। গালে টান অনুভূত হতেই চোখ মুখে বিরক্তির ছাপ আরও দৃঢ় হয়ে উঠল রোজির। কিন্তু মস্তিষ্ক পুরোপুরি সচল হতেই যখন বুঝতে পারল যে মানুষটা তার গাল টেনে রেখেছে সে আর কেউ না, তারই মাহি ভাই, নিমিষেই রোজির বিরক্তিমাখা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। হাওয়া হয়ে গেল সকল অভিমান। এক গাল হেসে মাহিরের দিকে তাকালো সে। রোজির হাসির সাথে সাথে মাহিরের হৃদয়ও হেসে উঠল।
মাহির রোজির মাথাটা বুকে টেনে নিয়ে দু হাত দিয়ে ওকে আঁকড়ে ধরে বলল, আজকে আমার রোজের মন খারাপ ছিল কেন? রোজির মাথা উঁচু করে মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনি বুঝতে পেরেছিলেন মাহির ভাই, আমার মন খারাপ ছিল? পেরেছিলাম হয়তো। রোজি এবার মুখটা একটু মলিন করে বলল, আপনি আমাকে অভিনন্দন জানাননি মাহির ভাই। অভিনন্দন আবার কিভাবে জানায়? রোজি কিছু বলল না। সে মাহিরের বুকে মাথা এলিয়ে দিয়ে ওর টি শার্টের উপরের বোতামগুলো নাড়াচাড়া করতে লাগল। Ebhabe kichuksana yao yara para mahira ora mukata ekaber rojira kanara kashnie fisifisa care balat lagalo, so proud of you, my white rose. You bloom every morning to illuminate the dark garden of my heart. Congratulation from the depths of my heart. রাতে খাওয়া দাওয়া শেষে সবার মতো আসিফও তার নিজ ঘরে এলো। সামনে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করা বাকি। দেশে এমন কিছু মহান স্টুডেন্ট রয়েছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নিজেকে মহাজ্ঞানী মনে করতে থাকে। তখন তাদের আর পড়ার টেবিলে পাওয়া যায় না। সারা বছর তাড়েনাড়ে করে শুধুমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতগুলোতে তাদের ল্যাপটপ সামনে নিয়ে বসতে দেখা যায়। আর আসিফও সেই কাতারেরই একজন স্টুডেন্ট। এই কটা দিন রাত এক করে স্লাইড তৈরি, অ্যাসাইনমেন্ট লেখা, লিখিত পরীক্ষার প্রস্তুতি, সব সারতে হবে। আসিফ সোফায় মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। তখনই বিছানার উপর রাখা ফোনটি থেকে মেসেজের টুংটাং শব্দ ভেসে এলো। আসিফ সেই শব্দকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু স্বভাবতই পারল না। সে উঠে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল লাভলির মেসেজ, সাথে কটা পিকও পাঠিয়েছে মেয়েটা। আসিফ প্রথম পিকটা ওপেন করে এক নজর তাকিয়েই দুচোখ খিচে বন্ধ করে নিল। এক মুহূর্তেই হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠল তার। ইতিমধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কি পাঠিয়েছে এগুলো মেয়েটা? ওই কি পাগল? ডিনার শেষে তুবা ঘরে ফিরে আসতেই বিছানার উপর গিফট পেপারে মোড়ানো একটা বক্স দেখতে পেল। কৌতূহলী হয়ে বক্সটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা হিপ চেইন, যা দেখে বিস্ময় তুবার মুখ হা হয়ে গেল। এটা তো আজকে সে জুয়েলারি শপে দেখেছিল, কিন্তু এটা এখানে এলো কি করে? অতি কাঙ্ক্ষিত জিনিসটি হাতে পেয়ে তুবা এতটাই আনন্দে আত্মহারা যে একটিবারও তার ভাবনা এলো না, এটা রাখল কে এখানে? বরং তৎক্ষণাৎ সে তার লতানো কোমরে চেইনটি চড়াতে ব্যস্ত হয়ে পড়ল। এক লেয়ারের পাতলা একটা চেইন, তার সাথে লাগানো ছোট ছোট মুক্তা পাথরের আরেকটা লেয়ার, অসম্ভব সুন্দর একটা হিপ চেইন। তুবা আয়নার সামনে দাঁড়িয়ে পরনের টি শার্টটা উঁচু করে ধরে ঘুরে ঘুরে দেখতে লাগলো চেইনটি তার কোমরে কেমন মানিয়েছে। ফর্সা, বাঁকানো কোমরটির ঠিক নাভির নিচে আলতোভাবে বসে আছে চেইনটি। নাভির ডান দিকের লালচে তিলটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আয়নায় প্রতিফলিত নিজের এই আবেদনময়ী রূপ দেখে তুবা নিজেই লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সে আলগোছে তার লুকানো ফোনটা বের করে অত্যন্ত আবেদন ভঙ্গিতে কয়েকটা মিরর সেলফি তুলে নিল। তারপর অভ্যাস মতোই সেগুলো থেকে বেছে বেছে কয়েকটি পিক লাভলিকে সেন্ড করে দিল। সাথে টেক্সট করল, লাভু বেবি দেখ, হাউ অ্যাট্রাক্টিভ আই লুক। আর তুবার এই পিকগুলোই লাভলি আসিফকে সেন্ড করে দিয়েছে। যা দেখে আসিফের মাইন্ডের এই করুণ দশা। সে তার চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস ভারী। এই মুহূর্তে সে পারছে না চোখ খুলে আরেকবার ছবিটির দিকে তাকাতে, আর না তো পারছে তা পুরোপুরি অ্যাভয়েড করতে। মন বলছে, তুই তো ওকে ভালোবাসিস, বিয়ে করবি, তোর হবু বউ ওই, তাহলে তাকাতে দোষ কোথায়? আবার পরক্ষণেই মস্তিষ্ক বিদ্রোহী হয়ে জানান দিচ্ছে, এগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবি কি? এখনো কিন্তু বিয়ে হয়নি তোদের। মন ও মস্তিষ্কের মাঝখানে পড়ে আসিফের নিজেকে পাগল পাগল লাগছে। তবুও এক পর্যায়ে মনের যুক্তিকে প্রাধান্য দিয়ে সে এক চোখ মেলে পিটপিট করে তাকায় স্ক্রিনে ভেসে থাকা ছবিটি। সেখানকার আলোকরশ্মি চোখের রেটিনা হতে মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই তার পুরো শরীরে পুনরায় হাই ভোল্টেজের বিদ্যুৎ খেলে যায়। তৎক্ষণাৎ সে হাতের ফোনটি বিছানার একপাশে ছুঁড়ে মারে। তারপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে পেরিয়ে গেল আরও একটি মাস। রোজির চান্স হয়েছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কলেজ রাজশাহী কলেজে। অন্যদিকে তুবা ভর্তি হয়েছে রাজশাহীর দ্বিতীয় সুনামধন্য কলেজ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। যদিও সেই কলেজের নির্ধারিত করে দেওয়া নম্বরের চেয়ে ওর নম্বর অনেক কম ছিল, কিন্তু মাহির ওই কলেজের প্রফেসর হওয়ার তার রেফারেন্সে তুবা সেখানে ভর্তির সুযোগ পেয়েছে। প্রতিদিনের মতো আজকেও ফজরের আজানের ধ্বনি কানে পৌঁছালে ঘুম আলগা হয়ে এলো রোজির। সে কোনোমতো বিছানা ছেড়ে উঠে ঘুমে ঢলতে ঢলতে হাঁটা দিল মাহিরের ঘরের দিকে। উদ্দেশ্য তাকে ডেকে দেওয়া। মাঝখানে কিছু দিন সে এই দায়িত্ব থেকে অব্যাহত থাকলেও 1 মাস হলো মাহির পুনরায় তাকে এই দায়িত্ব দিয়েছে। রোজি সরাসরি মাহিরের ঘরে ঢুকে পড়ল।
মাহির এখন আর দরজা ভিতর থেকে লক করে ঘুমায় না, ড্রিম লাইটের মৃদু আলোতে রোজি মাহিরের মাথার কাছে এসে বসে সেখানে কতক্ষণ ঘুমে ঢলল। মেয়েটার ঘুমের রেশ এখনো কাটছে না। কাল একটু বেশি রাত করে পড়ার কারণে এমনটা হচ্ছে। তবুও সে চোখ দুটো টেনে খুলে মাহিরের চুলের মাঝে আলতো করে হাত ছুঁয়ে ঘুম মিশ্রিত কণ্ঠে ডাকতে লাগল, মাহির ভাই উঠুন, নামাজ পড়বেন না? মাহিরের ঘুম তো তখনই ভেঙেছিল যখন রোজি দরজা ঠেলে ভিতর ঢুকেছিল। কিন্তু এতক্ষণ সে চুপ করেছিল শুধুমাত্র রোজির এই কণ্ঠ আর ছোঁয়া পাওয়ার লোভে। এবার মাহির শোয়া উঠে বসল। তারপর রোজিকে টেনে তার বালিশে শুয়ে দিয়ে বলল, ঘুমা। রোজি ঠেলে উঠতে চেয়ে বলল, না, এখন ঘুমালে হবে না। কেন? নামাজও তো পড়বি না। কিছুক্ষণ ঘুমিয়ে নে, বলেই মাহির ওর মাথায় হাত বুলাতে থাকে। হ্যাঁ, রোজি নামাজ পড়তো না। কেননা নামাজ হবে না, মিনস্ট্রেশনের সময় চলছে তার। কিন্তু তা মাহির জানল কিভাবে? অত কিছু ভাবার আর সময় পেল না রোজি। তার আগেই মেয়েটা ঘুমে তলিয়ে গেল। রোজি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে বুঝতে পেরে মাহির বিছানা থেকে নেমে এসির তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিল। এমনিতেই ভোরের দিকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসে। তারপর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে অজু করে বেরিয়ে এলো। এরপর জায়নামাজে দাঁড়িয়ে হাতে থাকা টুপিটা মাথায় দিতে দিতে রোজি ঘুমন্ত মুখপানে একনজর তাকিয়ে তাকবীরে তাহরিমার মাধ্যমে সৃষ্টিকর্তার আনুগত্যে মনোনিবেশ করল মাহির। এভাবেই প্রতিদিন প্রিয় নারীর ঘুমু ঘুমু কণ্ঠ আর কোমল হাতের স্পর্শ দিয়ে দিন শুরু হয় মাহিরের। কি সুন্দর তার ডেকে দেওয়া ধরন! কতই না উপভোগ্য সেই মুহূর্তগুলো, যেই মুহূর্তের অপেক্ষা করতে করতে এমন অনেক রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে, মুহূর্তটিও এসেছে, কিন্তু মাহিরের চোখে ঘুম আর আসেনি। নামাজ শেষ করে মাহির কয়েকটা বাদাম মুখে দিয়ে অভ্যাস মতোই তার অন্যতম একটি প্রিয় জায়গা জিমনেশিয়ামে শরীরচর্চায় লেগে পড়ল। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে কয়েকবার পুল আপ, পুশ আপ ও বারবেল শোল্ডার প্রেস সম্পন্ন করল। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। অন্যদিন হলে সে এই সময় ছাদে উঠে একটু ঠান্ডা হাওয়া গায়ে মাখত। কিন্তু আজকে আর গেল না। মাহির দরজা ঠেলে ঘরে ঢুকতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। তার বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তারই রোজ। পাতলা একটা ব্ল্যাঙ্কেট এলোমেলো ভাবে শরীরের উপরিভাগ থেকে নাক পর্যন্ত ঢেকে রেখেছে। বুঝাই যাচ্ছে ঘুমের মধ্যে কোনোমতো টেনে নিয়েছে ব্ল্যাঙ্কেটটা। চুল আর ব্ল্যাঙ্কেট দিয়ে প্রায় পুরো মুখ ঢাকা। শুধু চোখ দুটোর কিছু অংশ বেরিয়ে আছে। যা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কত শান্তির ঘুমই না ঘুমাচ্ছে। এই অপূর্ব দৃশ্যটি তো মাহিরের স্বপ্নেরই একটা অংশ, যে দৃশ্যের সাক্ষী সে প্রতিটা সকালে হতে চায়। মাহির বিছানার দিকে এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটটি দিয়ে ভালোভাবে রোজির শরীর ঢেকে দিল। তারপর এসিটা বন্ধ করে দিয়ে রোজির মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে তুবা আজ আগেভাগে ঘুম থেকে উঠে মুখে ফেস মাস্ক লাগিয়ে আয়নার সামনে বসে আছে। আজকে তার কলেজের প্রথম দিন। তুবা জানে, মানুষকে প্রথমবার দেখে আমাদের মনে যে ধারণা তৈরি হয়, তা অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত থেকেও যায়। পরবর্তীতে সেই প্রাথমিক ধারণাই আমাদের ভাবনা ও আচরণকে প্রভাবিত করে। তাই প্রথম দিনেই সবার মধ্যে তাকে নিয়ে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে চায় তুবা। প্রথম দেখাতেই মন জয়ের চেষ্টা বলে কথা। কলেজের নতুন জীবন, নতুন নতুন মুখ, সেখানে কত কত হ্যান্ডসাম ছেলে থাকবে। শুধু কি ছেলে, কম্পাসের বড় বড় ভাইরাও তো থাকবে। তাছাড়া এক একটা হ্যান্ডসাম টিচার যদি পটে যায়। মুভিতে কত দেখেছে সে, কলেজের টিচাররা খুব হ্যান্ডসাম হয়। তাকে দেখে এমন করো মনে যদি লাভ অ্যাট ফার্স্ট সাইটের ঘন্টা বেজে যায়। ইস, ভাবতেই কেমন লজ্জায় লাল হয়ে উঠেছে মেয়েটার ফর্সা গাল দুটো। এমন সময় শাহিদা বেগম এসে জিজ্ঞেস করলেন, তুবা রোজিকে দেখেছিস? উদ্ধৃতি চিহ্ন। তুবা রকিং চেয়ারে হেলান দিয়ে রাখা মাথাটি উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলল, না, কেন তোমাদের আদরের সুকন্যাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না, ওর ঘরে নেই। সারা বাড়িতেও তো দেখছি না। কোথায় গেল সকাল সকাল মেয়েটা? তুবা পুনরায় চেয়ারে মাথা এলিয়ে দিতে দিতে বলল, দেখো, মহাজ্ঞানী পড়তে পড়তে হোঁচট খেয়ে কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলেই চলে আসবে, চিন্তা করো না। উদ্ধৃতি চিহ্ন। শাহিদা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। এই মেয়ের তোত্তারা কথার সাথে তিনি কখনোই পেরে উঠেন না। প্রায় আধা ঘন্টার লম্বা একটা শাওয়ার শেষে বের হলো মাহির। রোজি এখনো আগের অবস্থাতেই ঘুমিয়ে আছে। মাহির গায়ে একটা টি শার্ট জড়িয়ে রোজিকে ডেকে তোলার উদ্দেশ্যে বিছানার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটার মায়াবী মুখখানা দেখে মাহিরের ইচ্ছে করছিল না তার ঘুম ভাঙাতে। কিন্তু কিছু করার নেই, আজকে তার কলেজে প্রথম ক্লাস। এখন না উঠলে দেরি হয়ে যাবে। মাহির আস্তে আস্তে রোজির মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকতে লাগল। কিন্তু রোজির ঘুম ভাঙল না।
বরং মাথায় নরম স্পর্শ পেয়ে সে একটু নড়েচড়ে ব্ল্যাঙ্কেটটা টেনে নাকের কাছে নিয়ে লম্বা একটা শ্বাস টেনে নিল। এই শ্বাসে ছিল মাহির ভাইয়ের গন্ধ, যা তাকে আরো গভীর ঘুমে তলিয়ে দিল। তখনই তানজিলা বেগম মাহিরের ঘরে প্রবেশ করলেন। তিনি বিছানায় রোজিকে শুয়ে থাকতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন, ওহ, এই মেয়ে এখানে, আর সবাই ওকে পুরো বাড়িতে খুঁজে অস্থির। ওই কি রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল বাবা? কিশোরী রোজিকে প্রাপ্ত বয়স্ক মাহিরের বিছানায় দেখেও তানজিলা বেগমের স্বস্তির শ্বাস ফেলতে দেখে মাহিরের ভিতরে কোথাও একটা ব্যথা অনুভব হলো। এই মানুষগুলো তাকে কতটা বিশ্বাস করে। তারা মনে করে রোজি তার কাছে আপন ভাইয়ের মতো নিরাপদ। কিন্তু সে তো রোজির আপন ভাই হয়ে উঠতে পারেনি। বরং এই মেয়েটাকে ঘিরে তার স্বপ্নগুলো এ বাড়ির কেউ কল্পনাও করতে পারবে না। মাহির বলল, না চাচি, সকালে ডাকতে এসে ঘুমিয়ে পড়েছে। উদ্ধৃতি চিহ্ন। নিশ্চয়ই রাত জেগে পড়েছে। কতবার বলি রাত জেগে না পড়তে। প্রথম দিনই কলেজে যেতে লেট করবে। কথাগুলো বলতে বলতে তিনি রোজির গা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে নিচে নামিয়ে দিলেন। তারপর ওর গা ঝাঁকিয়ে জোরে জোরে ডাকতে লাগলেন। এভাবে ডাকতে দেখে মাহির বলল, চাচি আস্তে আস্তে ডাকো। মাহিরের কথার মাঝেই রোজি হুড়মুড় করে উঠে বসল। চোখ মুখে আতঙ্ক। রোজি একটা শুষ্ক ঢোক গিলে বলল, কি হয়ে আম্মু? উদ্ধৃতি চিহ্ন। কটা বাজে তোমার খেয়াল আছে? আজকে যে কলেজ আছে, ভুলে গিয়েছ? রোজি চোখ কচলাতে কচলাতে এদিক ওদিক তাকিয়ে বলল, এটা কার ঘর? উদ্ধৃতি চিহ্ন। তোমার মাহির ভাইয়ের। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। বলি তানজিলা বেগম ঘর ত্যাগ করলেন। ধীরে ধীরে রোজির মস্তিষ্ক সচল হতে লাগল। সে কোলের উপরে থাকা ব্ল্যাঙ্কেটটাতে নাকমুখ ডুবিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। প্রতিটা নিঃশ্বাসের সাথে অমৃত আহার করছে রোজির হৃদয়। যা দেখে মাহির মুচকি হেসে বলল, ব্ল্যাঙ্কেটটা পছন্দ হয়েছে? মাহিরের কণ্ঠ শুনে রোজি হকচকিয়ে উঠে তাড়াতাড়ি করে মাথা উঠিয়ে নেয়। সে এতক্ষণ মাহিরকে খেয়াল করেনি। মাহির আবার বলল, পছন্দ হলে নিয়ে যেতে পারিস।